নমস্কার। আজকে ধনু রাশিকে নিয়ে বলবো। ধনু রাশির ক্ষেত্রে রাহুর নবাংশ পরিবর্তন, অর্থাৎ রাহু শতবিশা নক্ষত্রে অবস্থান করছিল, এবার শতবিশা নক্ষত্রের প্রথম চরণে চলে আসছে, অর্থাৎ চরণটা পরিবর্তন হচ্ছে এই 31শে মে। এবং চরণ পরিবর্তন হয়ে যাওয়া মানে নবাংশ পরিবর্তন হয়ে যাওয়া। তো 31শে মে থেকে রাহু যে নবাংশটা পাচ্ছে সেটা কিন্তু ধনু নবাংশই পাচ্ছে। তো ধনু রাশির ক্ষেত্রে রাহুর এই যে পরিবর্তন কীরকম প্রভাব দিবে, কারণ ধনু রাশির ক্ষেত্রে কিংবা লগ্নের ক্ষেত্রে রাহুর যে অবস্থান হচ্ছে সেটা কিন্তু তৃতীয় ঘরে হচ্ছে, সেটা হচ্ছে কুম্ভ রাশিতে। এটা হচ্ছে রাশি লগ্নের ক্ষেত্রে, কিন্তু নবাংশ হয়ে যাচ্ছে আবার কোথায়, যে রাশি মানে নবাংশে ওই ধনু নবাংশের উপরই অবস্থান করছে। তো কীরকম প্রভাব দিবে এই সময়কালে ধনু নবাংশ পেয়ে যাওয়া রাহুর? কীরকম প্রভাব দিবে, কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে বিশেষ ক্ষতি, কোন বিশেষ উপাচার এই সময়কালে করতে হবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে। কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিধর আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে এরকম আরও আকর্ষণীয় ধনুরাশি সম্পর্কিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। তো রাশি হচ্ছে কি আমাদের শরীর, রাশি লগ্ন, যাই হোক। আর শরীরের ভিতরের অংশই হচ্ছে যে যন্ত্রাংশ, সেটাকে নবাংশের সাথে তুলনা করায় যে ভিতরের অংশ কেমন, অর্থাৎ ভাগ্য কিরকম অবস্থান রয়েছে, যেটা নবাংশকে দিয়ে আমরা বলি D9 চার্ট। এক কথায় বলতে গেলে ভাগ্যটাকেই বেশি বুঝায়। তো লগ্ন এক হয়ে যাচ্ছে আর নবাংশ কিন্তু আর এক হয়ে যাচ্ছে। তো নবাংশে এই রাহুর যে অবস্থান সেটা কিন্তু একদম চলে আসলো ধনু নবাংশ, অর্থাৎ রাশির উপরই চলে আসলো নবাংশের ক্ষেত্রে। এবং যে মুহূর্তে রাহু নবাংশ পরিবর্তন হচ্ছে, ধনু নবাংশে আসছে, সেই সময়কালে কিন্তু শনিও ওই ধনু নবাংশেই থাকছে। অর্থাৎ শনি আর রাহুর কিন্তু নবাংশে একই জায়গাতেই অবস্থান হয়ে গেল, একই জায়গাতে অবস্থান হয়ে গেল। আর অপরদিকে এই শনি আর এই রাহু রাশি কিংবা লগ্ন চাটে থাকছে, যে মীন রাশিতে শনি থাকছে রেবতী নক্ষত্রে, যেটা বুধের নক্ষত্র, এবং রাহু থাকছে শতবিশা নক্ষত্রের প্রথম চরণে, সেটাও ওই কুম্ভ রাশিতে। এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশি কিংবা লগ্ন চাটে রয়েছে হচ্ছে মিথুন রাশিতে, মিথুন রাশিতে রয়েছে। আর এই দেবগুরু বৃহস্পতি আবার ওই 2 তারিখে যে রাশিটা পরিবর্তন করবে, তখন চলে আসবে হচ্ছে উচ্চ অবস্থায় কর্কট রাশিতে। তো কর্কট রাশিতে যখন গুরু অবস্থান করবে কর্কট রাশিতে, তখন কিন্তু আবার ওই যে মানে অবস্থানটা হচ্ছে সেটা কিন্তু আবার বর্গোত্তম অবস্থান হয়ে যাচ্ছে। বর্গোত্তম অবস্থান বলতে কর্কট রাশিতেই অবস্থান করছে নবাংশে, আবার নবাংশে কর্কট রাশিতেই অবস্থান করছে। কিন্তু রাশি কিংবা লগ্নে মিথুন রাশিতে থেকে কিন্তু সেই উচ্চ অবস্থায় চলে আসলো একদম অষ্টম ঘর এই কর্কট রাশিতে। তো কর্কট রাশিতে থেকে বর্গোত্তম অবস্থায় থাকছে, এবং 18-19 তারিখে আবার দেবগুরু বৃহস্পতি ওই নক্ষত্র পরিবর্তন করবে, পুনর্বসু নক্ষত্র থেকে বেরিয়ে যাবে এবং পরবর্তী নক্ষত্রে ঢুকবে। তখন দেবগুরু বৃহস্পতির আবার নবাংশ পরিবর্তন হবে, তখন দেবগুরু বৃহস্পতি চলে যাবে সিংহ নবাংশে। অর্থাৎ উচ্চ অবস্থায় থাকছে এটা ঠিক, কিন্তু যেহেতু নক্ষত্র পরিবর্তন হয়ে যাচ্ছে, পুনর্বসু নক্ষত্র থেকে বেরিয়ে চলে আসবে একদম পুষ্যাতে যে ঢুকবে। তো পুষ্যাতে ঢুকা মানে তার নবাংশটা পরিবর্তন হয়ে যাওয়া, পুষ্যা নক্ষত্রে চলে আসা মানেই সিংহ নবাংশে চলে আসা। তো সিংহ নবাংশে যখন চলে আসবে, তখন দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি প্রভাবগুলো, সেই প্রভাবগুলোও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এই সময়কালে দেবগুরু বৃহস্পতির একটা মানে যে দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, সেটা রাশির উপরেই থাকবে নবাংশের ক্ষেত্রে। এবং নবাংশের ক্ষেত্রে সপ্তম দৃষ্টি যে থাকবে কুম্ভ রাশির উপর, এবং নবম দৃষ্টি যে থাকবে মেষ রাশির উপর। অর্থাৎ ভাগ্যের ঘরের তার ভাগ্যের ঘর যেটা হচ্ছে ধনু নবাংশের ক্ষেত্রে ওই মেষ নবাংশ পড়ে যাচ্ছে, মেষ নবাংশের উপর তার নবম দৃষ্টিটা থাকবে। তাহলে কত সুন্দর অবস্থানগুলো হচ্ছে, যে যখনই উচ্চ অবস্থায় থাকবে তখন বর্গোত্তম হয়ে যাচ্ছে গ্রহ এই দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ রাশি কিংবা লগ্নে উচ্চ অবস্থায় থাকছে, তো নবাংশেতেও সে উচ্চ অবস্থায় থাকছে। তারপরে 18-19 তারিখে আবার নক্ষত্র পরিবর্তন হয়ে যাচ্ছে, পুষ্যাতে যখন ঢুকবে তখন দেবগুরু বৃহস্পতি চলে আসবে সিংহ নবাংশে, তখন ভাগ্যের ঘরে অবস্থান করবে, রাশির উপর দৃষ্টি থাকবে, তৃতীয় ঘরে দৃষ্টি থাকবে এবং পঞ্চম ঘরে দৃষ্টি থাকবে নবাংশ ক্ষেত্রে। আর যদি রাশি আর লগ্ন ক্ষেত্রে বলি,
তাহলে দেবগুরু বৃহস্পতি কিন্তু উচ্চ অবস্থাতেই থাকছে, উচ্চ অবস্থায় থাকবে। আর অপর দিকে রাহু তো থাকছে হচ্ছে কুম্ভ রাশিতে, কিন্তু নবাংশ পাচ্ছে ধনু নবাংশ। আর শনি থাকছে কিন্তু মীন রাশিতে, কিন্তু নবাংশ পাচ্ছে হচ্ছে সেই ধনু নবাংশ। এরকম হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটা, যে অবস্থানটা যেরকম রাশির ক্ষেত্রেও একটা মারাত্মক ভালো অবস্থান হচ্ছে রাশি কিংবা লগ্নের ক্ষেত্রে, সেরকম কিন্তু মারাত্মক অবস্থান হচ্ছে নবাংশের ক্ষেত্রে। এবার এই মানে রাহু আর শনির যে জুতিটা তৈরি হচ্ছে, আর সেই জুতির উপর যে প্রভাব সম্পূর্ণভাবে গুরুর প্রভাব চলে আসছে, তো এর প্রভাবে কি হবে ধনুরাশির ক্ষেত্রে? ধনুরাশির ক্ষেত্রে কোন দিক থেকে উন্নতি? তো সবার প্রথম যে উন্নতিটা লক্ষ্য করা যাচ্ছে, যে এই সময়কালে ধন সম্পত্তি আকস্মিকভাবে কিন্তু আর্থিক উন্নতিটা লক্ষণীয় হবে এই ধনুরাশির ক্ষেত্রে। তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না, অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মগোষ্ঠীতে কিন্তু খারাপ যোগ হয়েছে, তাদের কিন্তু অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেওয়া উচিত এই সময়কালে। কারণ শনি হচ্ছে কি, শনি হচ্ছে বায়ুতত্ত্ব, আর রাশিটা হয়ে গেছে কি অগ্নিতত্ত্ব, এবং অগ্নিতত্ত্ব রাশি। আর ধনুরাশিটা কি মানে নিজের অ্যাম্বিশনকে লক্ষ্য করার রাশি, যে নিজের লক্ষ্যকে ভেদ করা রাশি। সেই রকম কিন্তু রাশি হচ্ছে ধনুরাশি। যদি নিজের এমকে ঠিক রাখে তো এরা মানে সেই জায়গাতে পৌঁছে যায়। ধনুরাশিতে প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী হয়, এবং জীবনে যেটা মানে ভাবে তো তার একদম জ্বর শিকড় পর্যন্ত ভাবে, এবং সবসময় ভালো জিনিসটাকে নেওয়ার চেষ্টা করে। আর উচ্চাকাঙ্ক্ষী হয়, মহত্বাকাঙ্ক্ষী হয়, এবং নিজের ইচ্ছাকে এরা মানে সফল করে। এক কথায় বলতে গেলে এরা যদি নিজেদের স্বপ্ন দেখে যে নিজেরা যে আমাকে বড় হতে হবে, আর সেই লাইনে যখনই এরা ছুটে, কিন্তু এদের নিজের মানে সেই লক্ষ্যকে ভেদ করার ক্ষমতা কিন্তু রাখে। শিক্ষার দিক থেকে যথেষ্ট এগিয়ে চলে, শিক্ষিত হয় খুব। তো যাই হোক, এই ধনুরাশির যে অবস্থানটা গুরুর রাশি, তো গুরুর যে প্রভাব এই সময়কালে কিন্তু যথেষ্ট ভালো প্রভাব পড়বে এই ধনুরাশির ক্ষেত্রে। কারণ শনি হচ্ছে কি ধন সম্পত্তির ঘরের অধিপতি, সেরকম যোগাযোগের ঘরের অধিপতি। তো শনি রাহুর জুতিটাই তৈরি হচ্ছে নবাংশে যে রাশির উপরে। তো শনির অক্লান্ত পরিশ্রম, শনি ধন সম্পত্তির ঘরের অধিপতি, এবং বায়ুতত্ত্ব আর অগ্নিতত্ত্ব, অগ্নিকে তো জ্বলতে সাহায্য করবে এই সময়কালে। আর রাহু চলে আসছে মাঝখানে, তাহলে রাহু আরও সেটাকে মানে আরও বড় আকার করে দিবে। যে মনের ইচ্ছা বাসনা, লোভ লালসা, এগিয়ে যাওয়ার যে একটা প্রবণতা, মনের যে ইচ্ছাটাকে আরও বেশি করে জাগ্রত করে দেওয়া নিজের কর্মের মাধ্যমে, যে আমি পারবো সেই জিনিসটা করতে, আমার মধ্যে সেই ক্যাপাসিটিটা রয়েছে, ওটা আমার জন্যই তৈরি, আমাকেই যেতে হবে, আমাকেই পেতে হবে। তো সেই জিনিসটার উপর যখন গুরুর জ্ঞান পড়ে যায়, গুরুর জ্ঞান দৃষ্টি পড়ে যায়, তখন কি হয়, সে নিজের লক্ষ্যটাকে প্রাপ্তি করে ফেলে। তো সেই রকম জিনিসই কিন্তু এই সময়কালে এই ধনুরাশির ক্ষেত্রে ঘটতে যাচ্ছে। মানে এত সুন্দর নবাংশ আর এত সুন্দর রাশি লগ্নের যে অবস্থান রয়েছে ধনুরাশির ক্ষেত্রে, এটা মানে একদম খুবই ভালো অবস্থান। আর্থিক দিককে কিভাবে মজবুত করবে সেই জায়গাগুলো উঠে আসছে, যেরকম সেরকম উচ্চ শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, মার্কেটিং ফিল্ড, অনলাইন কাজ, মিডিয়ার কাজ, সমস্ত দিক থেকে একটা উন্নতির যোগ থাকছে এই সময়কালে। সমস্ত যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, শনিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, দেবগুরু বৃহস্পতি সম্পর্কিত ব্যবসা, লোহা চাঁদি সোনা পিতল কাঁসা ব্রোঞ্জ এগুলো কাজ, খাবারের কাজ, ক্যাটারিংয়ের কাজ, হোটেল ব্যবসার কাজ, এমন কোনো কাজ নাই যে কাজগুলোতে একটা উন্নতির জোয়ার থাকছে না এই সময়কালে। এই সময়কালে যারা নতুন ব্যবসা কর্মক্ষেত্রে পার্টনারশিপের খোঁজ করছেন, বা আর্থিক দিকে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোর সমাধান হবে এই সময়কালে। এই সময়কালে পিতা যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতি, পিতার সাপোর্ট পাওয়া যাবে এই সময়কালে যথেষ্ট। মোট কথা নিজের যে অ্যাম্বিশন, নিজের যে চিন্তাধারা, সেটাকে বাস্তবায়িত করার প্রবল সম্ভাবনা এই সময়কালে তৈরি হচ্ছে এই গুরুর আশীর্বাদের জন্য, এবং সেটা পারবেও। মানে অর্থাৎ নিজের যে জয়ের পতাকা, সেই জয়ের পতাকা এই সময়কালে লাগাতে পারবে। মানে এতটা উঁচুতে ওঠার ক্ষমতা থাকছে এই জুতির মধ্যে, এতটা উঁচুতে। এই শনি আর রাহুর জুতি মানে এমন হয়ে যায় যে মানে এদেরকে হারানো জীবনে খুব মুশকিল হয়ে যায়। কারণ শনি হচ্ছে কি কর্ম, অত্যধিক কর্ম, যে নিজের কর্মকে বিশ্বাস করে। আর রাহু এইখানটাতে কি করবে, যে স্বপ্ন দেখিয়ে দিবে। একদিকে স্বপ্ন, তীক্ষ্ণ বুদ্ধি, তারপর গুরুর প্রভাব, দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ, তার প্রভাব থাকবে এই জুতিটার উপর। তাহলে কি হতে পারে সেই জিনিস কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনায় ধনুরাশির এই সময়কালে থাকছে। অর্থাৎ চারিদিক থেকে একটা উন্নতি, চারিদিক থেকে একটা জয়, চারিদিকে একটা মান সম্মান, পদ প্রতিষ্ঠা, সমস্ত কিছু বৃদ্ধি হওয়ার। যে যেই কর্মই করুক, সে ব্যবসা করুক, সরকারি কিংবা বেসরকারি কর্মক্ষেত্রে কর্ম করুক, সেই সমস্ত জায়গাতেও কিন্তু একটা উন্নতির বিশাল একটা সম্ভাবনায় সময়কালে উঠে এসে। তো এই সময় কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করো।
আর অপর দিকে শনি অবস্থান করছে রেবতী নক্ষত্রে, বলে আবার বিশেষভাবে অভিষেক করো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো প্রত্যেক দিন সোমবার করে, বলে আবার বিশেষ অভিষেক করো। বিশেষ অভিষেক যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নিক। পিতাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করা উচিত এই সময়কালে, সূর্যদেবকে রীতিমতো অর্ঘ্য দেওয়া উচিত এই সময়কালে। তো যাই হোক, সূর্য যন্ত্র আমি ব্যবহার করতে বলেছি ধনুরাশির ক্ষেত্রে, সূর্য যন্ত্র, সরস্বতী যন্ত্র। তো আজকের ভিডিও প্রোডাক্ট বলে যে অপশন থাকছে সেখানটাতে এই যন্ত্রগুলো থাকবে। যাদের অ্যাকচুয়ালি গ্রহণযোগ বা অন্যান্য সমস্যা রয়েছেন, রাহুজনিত সমস্যা, তারা অবশ্যই এই যন্ত্রগুলো নিতে পারেন। তো যাই হোক, অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। তাহলে এরকম আরও যেগুলো অজানা তথ্য, যেগুলো অনেকে হয়তো আলোচনা করে না সময় সাপেক্ষে, তো এই রকম আরও বহু অজানা, যেগুলো গ্রহর আরও বহু রকম গোচর হয়, যেগুলো অনেকেই তুলে ধরে না, সেগুলো কিন্তু তুলে ধরার বিশেষভাবে আগ্রহী হব। যার জন্যই বলছি আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।